দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলভ কোন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আসে হিসেবে তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় শীতে শিশুর ডায়রিয়া। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার সাইদা আনোয়ার, বিভাগীয় প্রধান শিশু বিভাগ, আদ্দিন মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। এই সময় আসলে দেখা যাচ্ছে যে শীতেতে আমরা মনে করি যে সবার সর্দি হয়, কাশি হয়, দেখা যাচ্ছে কারো অ্যাজমা হয়, কিন্তু শীতের একটা বড় অংশই আমরা দেখা যাচ্ছে যে বাচ্চাদের ডায়রিয়ায় ভুগছে। এখন আপনাদের দীর্ঘদিন ধরে আসলে শিশুদের চিকিৎসা করে যাচ্ছেন, ঢাকা মেডিকেল কলেজে শিশু বিভাগেরও বিভাগীয় প্রধান ছিলেন। আপনি দেখছেন এখন আপনার হাসপাতাল আদ্দিনও আমরা জানি যে শিশু বিভাগে অনেক রোগী আসেন। এখন বিভিন্ন হাসপাতালগুলিতে ডায়রিয়া নিয়ে আসলে রোগীরা বাচ্চারা ভর্তি হচ্ছে। এই সময় আসলে ডায়রিয়ার ব্যাপকতা বৃদ্ধির কারণ কি? আসলে গরমে এক ধরনের ব্যাকটেরিয়া বেশি প্রভাবিত হয়, মাল্টিপ্লিকেশন হয়, কিন্তু শীতের সময় ভাইরাসের খুব প্রজন্ম হয়, ভাইরাস খুব লিপ্লিকেশন হয়। এই জন্যে ভাইরাস জাতীয় রোগগুলিতে যেমন ইয়ারআই, ডায়রিয়া, এই জিনিসগুলি ভাইরাস জনিত যেসব রোগ দেখা যাচ্ছে সর্দি কাশিটা এক ধরনের ভাইরাস দিয়ে হয়, ফ্লু এইসব দিয়ে হয়, সেই ভাইরাসের কারণে এই সময় ডায়রিয়ার সংখ্যা আসলে বাড়ে। এই যে ডায়রিয়া যে হলো, ডায়রিয়া আসলে পানি শূন্যতাটা হয়, দেখা যাচ্ছে অল্প পানি শূন্যতা হলে ঠিক আছে, কিন্তু পানি শূন্যতা বেশি হয়ে যাচ্ছে কিনা এটা আসলে মা বাবারা ঘরোয়াভাবে কিভাবে বুঝবে? আসলে পানি শূন্যতার যে লক্ষণগুলি সেগুলি আমরা বলি যে বাবা মাকে, যে যেমন চোখ গর্তের মধ্যে, মুখটা শুকায় যায়, তারপরে হচ্ছে চামড়াটা কুচকায় যায়, কুচকালে আর হতে পারে না, বাচ্চা পানির জন্য খুব অস্থির করে, অথবা একদম তীব্র পানি শূন্যতায় হয়তো পানি খেতেই চায় না, এরকম লেথার্জিক হয়ে যায় অনেক সময়, অথবা খুব রেস্টলেস, ইরিটেবল হয়ে যায়, খুব অস্থির থাকে বাবুরা। এগুলো যদি দেখা যায় বুঝতে হবে যে বাচ্চাটার আসলে একটু পানি শূন্যতা দেখা দিয়েছে। আচ্ছা, এই সময় খাবার দাবার কেমন হওয়া উচিত? মা বাবারা প্রায় সময় ডায়রিয়া হলে জিজ্ঞেস করে চিকিৎসকদের যে এই সময় বাচ্চাদের কি খাওয়ানো উচিত? একটু তরল জাতীয় খাবারটা বেশি খাওয়াতে হবে। আর যেখানে আমরা বলি ডাবের পানি, তারপরে হচ্ছে ভাতের মাড়, চিড়ার পানি, এগুলি খাওয়াতে, প্লাস হচ্ছে ওটস স্যালাইন খাওয়াতে যদি পানি যায় বেশি করে। আর এছাড়াও আছে যেমন ধরেন ওই যে কাঁচকলা লবণ দিয়ে সিদ্ধ করে একটু খাওয়ানোর জন্য আমরা বলি। আর ওটস স্যালাইন যদি পাতলা পায়খানা যতবার হবে ততবার প্রতি কেজিতে 1 চামচ করে। আচ্ছা, এই বিষয়টা একটু আসছে যে ওটস স্যালাইন আসলে বানানোর নিয়মটা কিরকম? যে ছোট বাচ্চাদের যেহেতু হয় তারা অল্প পরিমাণে খায়, এভাবেই কি বানাবে নাকি বড়দের জন্য আলাদা কোনো নিয়ম রয়েছে, ছোটদের জন্য আলাদা কোনো নিয়ম রয়েছে? অনেক মারা কিন্তু ছোট পরিসরে বানায়, অনেক মারা বড় পরিসরে বানায়, কিন্তু আসলে নিয়মটা হচ্ছে একটা প্যাকেটই 500 ml পানিতে গোলায় দিবে, অর্থাৎ আধা লিটার পানিতে গোলায় দিবে। কারণ এখানে তো কেউ যদি ধরেন পুরো দিনে একটা ছোট শিশু 7-8 কেজি ওজন, দেখা যাচ্ছে যে আমরা জানি যে 10-12 ঘন্টা হয়তো রাখা যায়, এতক্ষণে শেষ করতে পারলো না, তাহলেও কি আসলে আধা লিটারই বানাতে হবে? হ্যাঁ, আধা লিটারই বানাতে হবে। আচ্ছা, অর্থাৎ বাকিটা ফেলে দিবে। বানানোর নিয়ম এটা বড়দের এবং বাচ্চাদের জন্য আপনি বলছেন যে একই নিয়ম। আচ্ছা, এই যে আপনি খাওয়ানোর বিষয়টা বললেন, এটা অনেকেই বলেছে কতটুকু করে খাওয়াবো, খুব সুন্দরভাবে বলছেন। একটু যদি আমাদের দর্শকদের আরেকবার বলতেন যে আসলে কতটুকু করে করে আসলে স্যালাইনটা খাওয়াতে হবে? আসলে প্রতি কেজিতে 1 চামচ করে। যেমন একটা 10 কেজির বাচ্চা, ওর পাতলা পায়খানা হচ্ছে 10 চামচ করে প্রত্যেকবার পাতলা পায়খানার পরে খাবে। আচ্ছা, প্রতিবার পায়খানা পর। আচ্ছা, পায়খানা যখন হবে না তখন খুব বেশি খাওয়ানোর প্রয়োজন নেই, কিন্তু প্রতিবার পায়খানা হলে যদি 5 বার হয় 5 বার খাওয়াবে। যদি পানি না যায় তবে কিন্তু ওর স্যালাইনটা খাওয়াবে না, ওর স্যালাইনটা খাওয়ালে ওটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে যে খুব বেশি পানি যায় না বা পানি শূন্যতা অত নেই, সেই ক্ষেত্রে আমাদের একটু সাবধান হতে হবে আপনি বলছেন। আচ্ছা, এই সময় আরেকটু বিষয় মা বাবারা জিজ্ঞেস করে যে ফলের জুসের কথা, আসলে ফলের জুস খাওয়ানো যাবে কিনা? আসলে এই সময়টা ফলের জুস, তারপরে ফলগুলি অ্যাভয়েড করাই ভালো, কারণ তখন গ্যাস্ট্রিক ইরিটেশন হয়, স্টোমাক ইরিটেশন হয়, বমি হয়। এই জন্য ফলগুলি তখন একটু অ্যাভয়েড করা আমার মনে হয় ভালো। এই যে আমরা স্যালাইন খাওয়ানোর কথা বলছি, কিন্তু স্যালাইনটা তো আসলে একটু দেখা যাচ্ছে নুন তো অনেক বাচ্চা আসলে খেতে চায় না, এটার বিকল্প কি কিছু খাওয়ানো যায়? ধরেন যেটা অন্য ধরনের বিভিন্ন ধরনের সুস্বাদু স্যালাইন পাওয়া যায় বা ডাবের পানি পাওয়া যায়। হ্যাঁ, ডাবের পানিও খাওয়ানো যায়। ডাবের পানি, ভাতের মাড়, চিড়ার পানি,
এগুলো গুলি খাওয়াতে চালিয়ে পারে। খাওয়াতে। যদি কেউ স্যালাইন খাওয়াতে না চায় সেক্ষেত্রে কি একটু মিষ্ট করার জন্য একটু বাড়তি কি চিনি দেওয়া যায় না কিনা? না, এটা দেওয়া যাবে না, কারণ এটাতে অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়। হয়ে যায়। কিংবা এমন হয় যে ডাবের পানিটার সাথে কি স্যালাইন মিক্স করে দেওয়া যায় কি যাবে কিনা? না, এটা আমরা দিতে নিষেধ করি। আচ্ছা, অর্থাৎ ওখানে যে ডাবের পানিও এক ধরনের স্যালাইন কিন্তু। আচ্ছা, অর্থাৎ ওখানে যে ইনগ্রেডিয়েন্টসগুলি যে উপাদানগুলি রয়েছে যেখানে যে সোডিয়াম বা এখানে যে আমরা গ্লুকোজ সেগুলোর যে পরিমাণ সেগুলোর সাথে অন্য কিছু মিশ্রণ ঘটালে যেটা আমরা বলি যে যে ইলেকট্রোলাইটে যেটা বলে যে সোডিয়াম পটাশিয়াম সেগুলোর আসলে একটু তারতম্য হয়ে যাবে আপনি আপনি বলতে চাইছেন। একটু যদি জানতে চাইছি মায়ের খাওয়া দাওয়ার ক্ষেত্রে যে যেহেতু অনেক বাচ্চা আছে যে বুকের দুধ খায় সেক্ষেত্রে আসলে মায়ের খাওয়া দাওয়াটা কেমন হবে? মায়ের খাওয়া দাওয়ায় কোনো বিধিনিষেধ আছে এটা কিনা? খুব সুন্দর প্রশ্ন, যে মায়ের খাওয়া দাওয়া আসলে কোনো বিধিনিষেধ নাই। কারণ মায়ের দুধটা তৈরি হয় হচ্ছে একটা ইয়ের মতন, মানে একটা মিলের ফ্যাক্টরির মতন। এই ফ্যাক্টরিতে ধরেন এই দুধটা এসে জমা হয় তারপরে। কিন্তু আমরা নিষেধ করি যে মায়ের কোনো দরকার নেই যে মায়ের কোনো এটা খেতে পারবে না ওটা খেতে পারবে না। অনেক বয়স্করা আছেন যে বলে যে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না, বাচ্চার পাছা জ্বলবে, বাচ্চার পেটের অসুখ হবে, বাচ্চা বমি করবে। কিন্তু এটা কিন্তু একদম ভুল ধারণা আর কি। আচ্ছা, আপনি বলছেন যে মায়ের খাওয়া দাওয়া আসলে এই সময় কোনো এই বিধিনিষেধ নাই। আরটাই আপনি বলছিলেন যে যে কাঁচা কলা খাওয়ানোর কথা। আসলে কাঁচা কলা কিভাবে সাহায্য করে এই সময়, বা কাঁচা কলা খাওয়ানো উচিত কিনা? জি আয়রন থাকে জি আর নানান রকমের ইলেকট্রোলাইটস থাকে, যার জন্য এই কাঁচা কলাটা আয়রনের স্বল্পতাও কমাতে প্রচেষ্টা মানে ইয়ে হয়, আর একটু বাথরুমটাকে একটু মানে ফর্ম করতে চেষ্টা করে। আচ্ছা আচ্ছা, এই যে এটা যদি একটু বলতেন যে আবার কাঁচা কলার কথা বললেন, আমরা আয়রনের কথা বললাম, এই যে আমরা যে ঘরোয়া তো আসলে চিকিৎসা দিচ্ছি কিন্তু একটা সময় হয়ে যায় যে না বাচ্চা অনবরত পায়খানা করছে, তার আসলে খুব বেশি পানি শূন্যত হয়ে যাচ্ছে, কখন একটা শিশুকে হাসপাতালে নিয়ে যেতে হবে এই বিষয়ে আমরা আলাপ করবো একটু বিরতির পর। আমরা আলাপ করছিলাম ম্যাডাম, খুব সুন্দরভাবে আপনি বলছিলেন যে কতটুকু স্যালাইন খাওয়াতে হবে বা ডাবের পানি বা অন্যান্য উপাদানের কথা। এই যে ঘরোয়া তো হচ্ছে একটা চিকিৎসা আপনি বললেন, কিন্তু একটা সময় তো এমন হয়ে যায় যে সকলের তো আসলে ঘরোয়া চিকিৎসায় অনেক বাচ্চা আসলে ভালো হয় না। কখন মা বাবারা মনে করবে যে না বাসায় যে চিকিৎসা দিচ্ছি তা তার জন্য পর্যাপ্ত নয়, এখন পর্যন্ত তাকে হাসপাতালে যেতে হবে, এই লক্ষণগুলো যদি একটু বলতেন। লক্ষণগুলি আসলে যখন বাচ্চার চোখ একদম দেবে যাবে, তারপরে স্কিনে একদম কুচকায় যাবে, তারপরে হচ্ছে আপনার একদম লেথার্জিক আনকনশাস হয়ে যাবে, মানে ও খাবেই না, খেতেই চাইবে না, প্লাস হচ্ছে বমি করবে। বমি যদি করে তাহলে কিন্তু এটা রেখে তো লাভ নাই, ওর স্যালাইন খাওয়াই কিন্তু পেটে রাখতে পারবে না। তখন যেই টাইপের ডিহাইড্রেশন হোক না কেন, বমি যদি করে সে তাহলে কিন্তু হসপিটালে ভর্তি করতে হবে। সাথে যদি জ্বর আসে, হ্যাঁ, বাচ্চা যদি একদম নেতায় পড়ে তখন হসপিটালে ভর্তি, বাচ্চার রক্ত যায় যদি বাথরুম দিয়ে। হাসপাতালে যখন নিয়ে যায় তখন সেই ক্ষেত্রে আপনাদের মতো চিকিৎসকরা তো তাদের চিকিৎসা দেন, সেই ক্ষেত্রে আসলে চিকিৎসার ধরনটা কি? সেক্ষেত্রে চিকিৎসার ধরন হচ্ছে যেমন আইভি স্যালাইন, আমরা যেমন কলেরা স্যালাইন, যেটার জন্য আমরা খুবই প্রাউড ফিল করি, আমাদের আইসিডিডিআরবি আছে এখানে কলেরা স্যালাইন তৈরি করেছে। এই কলেরা স্যালাইনের ইনগ্রেডিয়েন্টসগুলি একদম স্টুডের ইনগ্রেডিয়েন্টসের মতোই। তো ফলে হচ্ছে কি, এটা আমরা যদি আইভি লাইনে দিয়ে দেই তাহলে কিন্তু শিরা পথে যদি আমরা দিই, শিরা পথে দেই তখন কিন্তু অনেকটা বাচ্চাদের খুব তাড়াতাড়ি বাথরুমটা ধরে যায়। আচ্ছা, আপনি একটা বিষয় বলেছেন যে যদি রক্ত যায়, আমরা এরকম শুনি কিন্তু অনেক সময় দেখা যায় পায়খানার সাথে একটু লাল লাল রক্ত যেতে পারে, সেটা আসলে কেন হয়? সেটা কোন ধরনের ডায়রিয়া হয় এটা যদি বলতেন। ওই অনেক সময় এক ধরনের জীবাণু আছে, যেমন শিগেলা, ইকোলাই, এই ধরনের এই ব্যাকটেরিয়া জনিত কারণেও কিন্তু সাধারণভাবে আমরা ডিসেন্ট্রি বা সাধারণ মানুষজন যেটাকে আমাশয় বলে থাকে সেটাই, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে রক্ত যেতে পারে। সেইটার আসলে চিকিৎসা কি আরো বিশেষ কিছু নাকি এই ধরনের চিকিৎসা? না, সেটার চিকিৎসা হচ্ছে একটু বিশেষ কিছু আছে, যেমন অ্যান্টিবায়োটিক আমরা কিন্তু দিতে নিষেধ করি বাচ্চাদেরকে। আচ্ছা, অর্থাৎ সাধারণ যে আপনি প্রথমে শুরুতে বলেছিলেন যে শীতের সময় অন্যান্য রোগগুলো যে ভাইরাসজনিত হচ্ছে, এই ডায়রিয়াটাও ভাইরাসজনিত, কিন্তু যদি রক্ত যায় সেই ক্ষেত্রে বুঝতে হবে যে এটা ভাইরাসজনিত না, সেই ক্ষেত্রে আসলে চিকিৎসা কি? সেক্ষেত্রে আসলে যদি ব্যাকটেরিয়া জনিত কারণেই হয়ে থাকে রক্ত যেটা যাচ্ছে, তখন আমরা অ্যান্টিবায়োটিকের
অর্থাৎ এই ধরনের ডায়রিয়াতে অ্যান্টিবায়োটিক দিতে হবে। Antibiotic তবে use করা হয়। যারা এটা আমাদের অনুষ্ঠান দেখছেন এরকম লাল বা আপনার কিছু মনে হলে নিজে থেকে অবশ্যই আমরা এটা নিরুৎসাহিত করব অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য। অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক নির্ধারণ করবেন, কারণ এই ধরনের ডায়রিয়ায় বিশেষ ধরনের অ্যান্টিবায়োটিক রয়েছে এবং অবশ্যই অ্যান্টিবায়োটিকের কোর্স পুরো কিন্তু শেষ করতে হবে। এই ধরনের ডায়রিয়াতে দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন, সেই সাথে কি স্যালাইনও খেতে হবে কিনা? হ্যাঁ, যদি আচ্ছা। পানি যায় তাহলে তো স্যালাইন খেতেই হবে। আচ্ছা এর স্যালাইনের সাথে কোনো বিকল্প নাই আসলে। আচ্ছা, অর্থাৎ যদি পানি কারণ যায় যাই হোক, সেটা ভাইরাস হোক বা ব্যাকটেরিয়া হোক, স্যালাইনটা আসলে দিতেই স্যালাইনটা হবে। আসলে দিতেই হবে। আচ্ছা, আরেক ধরনের স্যালাইনের কথা আমরা শুনেছি যে রাইস স্যালাইন, এইটা যদি একটু বলতেন, এটি কি কি উপাদান দিয়ে তৈরি? আসলে রাইস স্যালাইন তো একই উপাদান দিয়ে চড়ি। রাইস দেয়, তারপরে হচ্ছে আপনার একটু সুগার দিবে, একটু অর্থাৎ লবণ অন্যান্য দিবে। ইলেকট্রোলাইটগুলি থাকে। ইলেকট্রোলাইটসগুলি সবগুলি থাকে। এগুলির সবগুলি খাওয়ানোর ওর স্যালাইনের পরিমাণও কি মতো আসলে একই জিনিস। আচ্ছা কিন্তু ওই আমরা অনেক সময় দেখি কি বাবা মারা ওই রাইস স্যালাইন খাওয়ালে আর ওই রাইস দিবে না, অন্য আচ্ছা, কিছু খাওয়াতে আচ্ছা। নিষেধ করে। আচ্ছা, আপনি যে আমরা যে ওআরএস বা ওরাল ডিহাইড্রেশন যেটা সল্ট, যেটা স্যালাইন হয়ে যায় পরে, সেই স্যালাইনের বিকল্প আমরা যেটা রাইস স্যালাইন দিতে পারি, স্যালাইন কিন্তু অন্যান্য খাবারগুলো সে কিন্তু আসলে এই সময় খাবে। খাবে। আচ্ছা, আমরা খুব সুন্দর এই রাইস স্যালাইনকে সকল বয়সে খাওয়া যায় বা একেবারে 1-2 মাসের বাচ্চাকে খাওয়ানো যায় কিনা? আসলে আমরা বলি 6 মাস বয়স পর্যন্ত বাচ্চাকে যতটুকু স্যালাইন ট্যালাইন না দিয়ে পারা যায়, ওকে মায়ের দুধই দিতে দিতে বলি। হবে। 6 6 মাসের পর বয়সের থেকে পর রাইস থেকে স্যালাইনটা দেয়া যাবে। স্যালাইন দিতে বলি। আচ্ছা, খুব সুন্দরভাবে বলছিলেন। এই যে আমরা বলছিলাম যে এই যে রাইস স্যালাইনের কথা, রাইস স্যালাইনের দেওয়ার যেটা আপনি বলেছেন যে নিয়মটা ওরাল স্যালাইনের মতো। আচ্ছা, এই সময় বাচ্চাদেরকে আর কি কি খাওয়ানো যায়? একটা তো পুষ্টির তো আসলে তার বিষয় রয়েছে। পুষ্টির জন্য এই সময় আসলে কি কি খাওয়াতে হবে? আমরা তো আলাপ করেছি কি কি খাওয়ানো যাবে না, কিন্তু কি কি খাওয়াতে হবে এর সাথে ওই সাথে? তরল জাতীয় একটু নরম জাতীয় খাবার খাওয়াবে, একটু চাল দিয়ে খিচুড়ি রান্না করে দিবে, ওখানে ডাল দেবে না। ডাল দিলে একটু বাথরুমটা একটু হয় বেশি, ওই জন্য আমরা বলি একটু চিকেন আর একটু মুরগি আর একটু হচ্ছে কাঁচকলা চাল দিয়ে খিচুড়ি রান্না করে দিতে। এটা কিন্তু খুব ভালো জিনিস। এটা যদি 3 বেলা খাওয়ানো যায়, এখানে আয়রনের রিপ্লেসমেন্টও হয়, এখানে ক্যালোরিও আসে। আচ্ছা, এই সময় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা বিশেষ করে মায়ের দুধ খাওয়ান, মায়ের দুধ অনেক ক্ষেত্রে নিরুৎসাহিত করে। অনেক চিকিৎসকদের মধ্যে এই প্রবণতা আমরা দেখি যে বিশেষ ধরনের দুধ বা ল্যাকটোজ ফ্রি দুধ আমরা বলেই ফেলি, সেগুলো দেওয়ার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা এই বিষয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। এই যে ডায়রিয়ার কথা, স্যালাইনের কথা, এগুলোর একটু যদি আমরা স্যালাইনের বিষয়টা আরেকটু ডিটেল যেতে চাই আর কি। হ্যাঁ, এই যে আমরা বলছি যে ওট স্যালাইনের কথা বা আমরা রাইস স্যালাইনের কথা বলছি, এই বিষয়ে আরেকটু যেতে চাই যে রাইস স্যালাইন খাওয়ালে অনেক সময় দেখা যায় অনেক বাচ্চারা বমি করে বা স্যালাইন খাওয়ালেও আসলে বমি করে দেয়, এটা কিন্তু আমরা প্রায় সময় দেখে থাকি। সেই ক্ষেত্রে কি বমির জন্য আলাদা কোনো ওষুধের প্রয়োজন আছে কিনা? আসলে বাচ্চাদের ডিহাইড্রেশন যখন থাকে তখন এমনিতেই বমি করে, আর বিশেষ করে তখন তো খাওয়ার অনীহা থাকে। যে ওর স্যালাইন অথবা ওই যে রাইস স্যালাইন যেটাই খাক, রাইসের মধ্যে একটু থাকে, মানে একটু দানা দানা বা ইয়া থাকে, জি, সেক্ষেত্রে ওই অনেক দানা সময় দানাটা বাচ্চারা বমি করে দেওয়ার টেন্ডেন্সি থাকে। বমি যদি করে দেয় সেই সময় কি স্যালাইন খাওয়ানো কিছুক্ষণ বন্ধ রাখবে? বা আসলে নিয়মটা কি যদি এটা একটু হচ্ছে বলতেন? ওয়েট করতে হবে, তখন 1 চামচ খাওয়াবে, 10 মিনিট ওয়েট করবে, ওয়েট করার পরে আবার খাওয়াবে, খুব স্লোলি খাওয়াতে হবে। আচ্ছা, অর্থাৎ কেউ যদি বমি করে দেয় 10 মিনিট অপেক্ষা করার পরে তারপর খাবে। এখানে বমির ওষুধ খাওয়ানোর কোনো জি, দরকার নেই। এই বিরতির আগে যে প্রশ্নটা করেছিলাম যে আমরা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মায়ের দুধ খাওয়াতে একটু নিরুৎসাহিত করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে বিভিন্ন ধরনের বাজারে দুধ পাওয়া যায় ল্যাকটোজ ফ্রি, সেগুলো আসলে কতটুকু যৌক্তিক? আসলে আমরা নিষেধ করি, এটা আসলে ল্যাকটোজ ইনটলারেন্স যে কোনো বাচ্চারই যখন তখন হয়। আচ্ছা, এটা অর্থাৎ হচ্ছে ওই সময়ের জন্য lactose- সাময়িক একটা হ্যাঁ, ট্রানজিয়েন্ট, সাময়িক একটা transient পার্শ্বদিন হতে হতেই পারে। এটা ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করতে হবে, এবং ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করার পরে যদি এমনিতেই নিজে নিজে আসলে ভালো হয়ে যাবে স্যালাইনের মাধ্যমে বা নিয়মগুলির মাধ্যমে। একটু যদি বলতেন, আমরা তো চিকিৎসা সংক্রান্ত আপনি খুব সুন্দরভাবে বিস্তারিত বলেছেন, মা বাবাদের অবশ্যই তাতে উপকৃত হবে। আসলে আমরা একটু প্রিভেনশনের দিকে যেতে, প্রতিরোধ কি কি নিয়ম মেনে চললে আসলে এই সময় বাচ্চারা ডায়রিয়া আক্রান্ত হবে না? মেইন প্রতিরোধ হচ্ছে পার্সোনাল। জি। পার্সোনাল মানে হচ্ছে হাত ধোয়া, হাত ধুতে হবে সবসময়, বাথরুমে যাওয়ার আগে পরে, ভাত খাওয়ার আগে পরে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। হাত ধোয়ার কিন্তু কোনো বিকল্প নাই। তারপরে হচ্ছে ওভার ক্রাউডিং, পার্সোনাল হাইজিন, এগুলো মেনটেন করতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের যেমন ভ্যাকসিন আছে,
প্রিভেন্টিভ হিসাবে। আচ্ছা। মেইনলি হচ্ছে আমাদের ডায়রিয়াটা হচ্ছে কিসে, রোটা ভাইরাস দিয়ে, এবং আচ্ছা। রোটা ভাইরাসের ভ্যাকসিন কিন্তু এখন অ্যাভেলেবল সেটা আছে। কখন থেকে বা কিভাবে দিতে হয় একটু যদি বলতেন আমাদের এটা দর্শকদের। প্রথম থেকেই দিতে হয়, অর্থাৎ 1.5 দেড় মাস মাস বয়স বয়স থেকে আসলে থেকেই দেয়া দিতে যায়। পারে। আচ্ছা, এটার ডোজটা যদি বলতেন, আমরা জানি যে 2 রকমের হয়তো ভ্যাকসিন রয়েছে। এটা হচ্ছে একটা হচ্ছে রোটারিক্স, একটা হচ্ছে রোটাটেক রোটাটেক। যেটা। আচ্ছা, রোটারিক্সটা 3টা ডোজ আর রোটাটেকটা 2টা 2টা ডোজ। ডোজ। এটা কি 1 মাস পর পর 1 মাস দেয়া পর লাগে? পর। আচ্ছা, মানে 6 মাসের আগে এটা দেয়া কিন্তু শেষ। রোটারিক্সটা জি। বলা হয় যে ওয়েনিং এর কমপ্লিমেন্টারি ফুড স্টার্ট করার আগেই যেন কমপ্লিট হয়ে অর্থাৎ যায়। 6 মাসের আগে এটা এগুলো 6 শেষ মাসের করে আগেই নেওয়া শেষ ভালো। করতে নেওয়া ভালো। অর্থাৎ একটু বড় বয়স হলে এগুলি খুব বেশি কার্যকর না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন গবেষণায় আমরা জানি আর কি, আপনাদের মতো যারা বিশেষজ্ঞ তাদের কাছ থেকেই শুনেছি আমরা, দেখা যায় বিভিন্ন ধরনের সাইড এফেক্ট হতে পারে। সুতরাং যত আগে আগে পারা যত যায় আগে আগে তত। পারা যায়। এগুলো কি ইনজেকশন জাতীয় কিছু নাকি না, মুখে এটা খাওয়াতে মুখে। হয়? আচ্ছা। এটা বাচ্চারা খুবই পছন্দ করে, বাচ্চা মুখে খেতে খুবই পছন্দ করে। আচ্ছা, আরেকটা বিষয় যে এখানে আসলে অনেকেই ডায়রিয়া হলে মনে করেন যে কৃমি হয়েছে কিনা, এই সময় আসলে এই কৃমির কারণে কি ডায়রিয়া হতে পারে কিনা? হ্যাঁ, কৃমির কারণে ডায়রিয়া হতে পারে। আচ্ছা। কারণ এই জন্যই উচিত যে পার্সোনাল হাইজিনটা মেনটেন করা। আচ্ছা, কৃমির ওষুধ আসলে কখন থেকে খাওয়ানো উচিত? এটা যদি কৃমির ওষুধ বলতেন। 1 বছরের পর থেকে খাওয়ানো আচ্ছা, উচিত। অনেকেই আগে মনে বলা করে হতো থাকেন 2 যে বছরের পরে, এখন সেটা না। সেটা না। অর্থাৎ 1 বছরের পর থেকে কৃমির ওষুধ কৃমির ওষুধ খাওয়ানো যায়। কৃমির ওষুধ খাওয়ালে কি ঘরের সবার কি একসাথে খেতে হয়, এমন কোনো নিয়ম আছে কিনা? এটা এরকম কোনো নিয়ম নাই, তবে সবাই খেলে ভালো আর কি। একসাথে খাওয়া হয়ে গেলে একটা বলতে পারে যে এই টাইমটাতে আমরা খেয়েছি, আচ্ছা। সবাই একসাথে আবার আচ্ছা, খেতে পারে। কৃমির ওষুধ খাওয়ার কি কোনো সময় রয়েছে কিনা, ঋতু রয়েছে কিনা, যে গরমকালে খাওয়ানো যাবে না, না না, শীতকালে এটা খাওয়াতে হবে? সুপারস্টিশন। এটা আসলে আমরা বলি, আপনিও আচ্ছা। মনে হয় নিশ্চয়ই ফেস করছেন যে এরকম গরমকালে খাওয়াবো না, ডায়রিয়া হবে। মানে এই সময় শীতে, অনেক সময় দেখা যাচ্ছে শীতে আসছে এখন হ্যাঁ, এখন এসে বলে যে না কৃমির ওষুধ লিখে দেন, এই সময় শীতে খেয়ে ফেলি, এমন আসলে কোনো কিছু কিন্তু নেই। ওই কৃমির ওষুধ খেলেও দেখা যায় ডায়রিয়া হচ্ছে, তখন মনে করে বুঝি কৃমির ওষুধে ডায়রিয়া হয়েছে। আসলে তো তা না, ভাইরাস ডায়রিয়া। অর্থাৎ কৃমির ওষুধে যে গরমে খাওয়ানো যাবে না এমন কোনো না, আসলে নিয়ম নাই। আসলে বিষয় নেই। একটু আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই সময়টা যদি যেহেতু দেখা যাচ্ছে যে অনেক সংখ্যক বাচ্চারা ডায়রিয়ায় ভুগছে, দর্শকদের উদ্দেশ্যে খুব ছোট করে যদি কিছু বলতেন। বাচ্চারা আসলে ডায়রিয়ার মেইন রিপ্লেসমেন্ট হচ্ছে ওরসালাইন। ওরসালাইন খেতে হবে, আর সবসময় হাত ধুতে হবে, হাত পরিষ্কার রাখতে হবে, আর বাচ্চাকে প্রিভেন্টিভ ভ্যাকসিন হিসাবে ভ্যাকসিনটা দিয়ে দিতে হবে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যাপক ডাক্তার সায়েদা আনোয়ার, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, যেমনটি শুনছিলেন, এই সময় শীতে কিন্তু বাচ্চারা ডায়রিয়া ভুগছে। বেশিরভাগ ডায়রিয়া কিন্তু ভাইরাসজনিত। অনেক মা বাবা দেখা যায় উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকে যে বাচ্চা 10 বার 12 বার ডায়রিয়া হচ্ছে। কিন্তু যতবারই হোক, আপনি যদি পর্যাপ্ত স্যালাইন খাওয়ান, নিয়মগুলো মেনে চলেন, এই সময় বাচ্চারা সুস্থ থাকবে। আমাদের শিশুরা সুস্থ থাকুক এই কামনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।